বিকেলে সূর্যটা হেলে পড়েছে। সোনাঝাড়া আলো ছড়িয়ে দিয়েছে শহরের ব্যস্ত রাস্তায়। গাড়ি থামলো কাইব। গাড়ির কাছ নামতে হালকা ঠান্ডা বাতাস এসে ছুঁয়ে গেল উর্মির মুখ। পরনে একটা হালকা গোলাপি রঙের সুতি শাড়ি, চুলের সাধারণ খোপ। কাইব গাড়ি থেকে নেমে এসে দরজা খুলে দিয়ে হাত বাড়িয়ে দিল আসুন। উর্মি কিছুটা দ্বিধা নিয়ে কাইয়েবের শক্ত হাতের উপর নিজের নরম হাতের তালুটা রাখলো। কাইয়েব তাকে নিয়ে একটা শাড়ির দোকানে ভেতরে পা রাখতে ঝকঝকে আলো আর থরে থরে সাজানো পোশাকের বাহার দেখে উর্মি একটু যেন গুটিয়ে গেল। কাইয়েব তা বেশ টের পেল। সে সেলসম্যানকে ডেকে একপাশে দাঁড়িয়ে বলল, ওনাকে ভালো কিছু শাড়ি দেখান, বিশেষ করে গাঢ় রঙের শাড়ি। কাচের টেবিলে একে একে বিছিয়ে দেওয়া হাতে লাগা সুন্দর সুন্দর সব শাড়ি, একটা থেকে অন্যটা সুন্দর, প্রতিটি শাড়ি মূল্যবান। আজ করতে উর্মির চোখ কপালে ওঠা জোগাড়। সে কাইয়েপের কাছাকাছি সরে এসে একদম নিচু স্বরে ফিসফিস করে বলল, এসব কি করছেন? আমার এত শাড়ি একদম প্রয়োজন নেই, সাধারণ শাড়ি হলেই হবে। কাইয়েপ পকেটে হাত গুজে হালকা হেসে বলল, ওগুলো আপনাকে তেমন মানায় না। আমি আমার বউকে নিজের পছন্দ সাজাবো। আপনার কোনো সমস্যা আছে? কথাটা বলে কাইয়েপ নিজেই শাড়ি দেখতে লাগলো। হঠাৎই তার নজর আটকে গেল একটা কালচে নীল রঙের বেনারসির ওপর। শাড়িটা পুরোটাই রূপালি সুতোয় সূক্ষ্ম কাজ। কাইয়েব শাড়িটা হাতে নিয়েই উর্মির গায়ে কাছে ধরে দেখালো, বলো, এটা ট্রাই করে দেখুন তো। এখানে বলে আসবো, কিন্তু ট্রাই রুম ওই যে সামনে, যান। উর্মি বাধ্য মেয়ের মতো শাড়িটা নিয়ে ট্রায়াল রুমে ঢুকলো। বেশ কিছুক্ষণ সময় পার হওয়ার পর যখন সে আস্তে করে কাঠের দরজা ঠেলে বাহারে বেরিয়ে এলো, কাইয়েব তখন অন্য একটা ড্রেস দেখছিল। খসখস শব্দে ঘুরে তাকাতেই থমকে গেল সে। কালচে নীল শাড়িতে উর্মিকে মনে হচ্ছে যেন এক পলসা মেঘের আড়ালে লুকিয়ে থাকা পূর্ণিমার চাঁদ, স্নিগ্ধ অপরূপ অপ্সরা। এলোমেলো চুলগুলো কাঁধে একপাশে পড়ে আছে। লজ্জায় মেয়েটার চোখ দুটো মেঝের দিকে নিবদ্ধ। কাইয়েব ধীরে পায়ে এগোলো উর্মির দিকে। উর্মি দ্বিধাগ্রস্ত গলায় শুধালো, খারাপ লাগছে? কাইয়েব প্রতি উত্তর করলো না। আলতো করে হাত বাড়িয়ে উর্মির আঁচলটা সুন্দর করে টেনে কাঁধে বসিয়ে দিয়ে বলল, অপূর্ব লাগছে। কাইয়েবের চোখে গভীর আর গাঢ় দৃষ্টিতে আষ্টতা ননিয়ে গেল মেয়েটার। শপিংয়ে শেষ করে শপ থেকে বের হওয়ার মুখে ঘটনা ঘটল। কাইয়েবের হাত কয়েকটা শপিং ব্যাগ, অন্য হাতে সে খুব যত্ন করে উর্মির হাতটা আগলে রেখেছে। উর্মি অবাক হয়ে দেখেছে ছেলেটাকে সবকিছুতে কতটা গোছানো সে। তারা পার্কিং জোনের দিকে এগোতে কাইয়েব ঘড়ির দিকে এক পলক তাকিয়ে বলে, সন্ধ্যা তো হয়েই এসেছে, চলুন হালকা কিছু খেয়ে নেওয়া যাক। উর্মির মুখে কিছু বলল না, শুধু নিঃশব্দে মাথা নেড়ে সায় দিল। শপিং মলের ঠিক সামনেই গড়ে ওঠা ক্যাফেটার দিকে পা বাড়ালো দুজন। হাঁটতে হাঁটতে আচমকা কাইয়েফের চোখ আটকে গেল ক্যাফের এক কোণে। সেখানে দাঁড়িয়ে আছে আনাইনা। আনাইনার ডান হাতে ধরা জ্যালতো সিগারেট, আর সেই ঠোঁটের ছোঁয়াতে মুহূর্তে চমকে উঠল কাইয়েফ। এতদিন সে যে আয়নাকে দেখে এসেছে, আর তার চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই আয়নাকের মধ্যে যেন যোজন যোজন ফারাক। তার পরনে ওয়েস্টার্ন জিন্স আর শার্ট, চুলে বিন্যস্ত ও সাজ পোশাকও পুরোপুরি আলাদা। চোখে মুখে এতদিন ধরে দেখে আসা সে স্নিগ্ধ বা নম্রতার ছিটেফোঁটাও নেই, বরং সেখানেই জমে আছে এক ধরনের চতুর ঔদ্ধত্য। আরও দুটো ছেলে, তার একটা মেয়ে এসে তার কাছে থামতে সে কৃত্রিম হেসে তাদের সঙ্গে কথা বলো। তারপর হাতে আধপোড়া সিগারেটটা ফেলে দিয়ে পা বাড়ালো ক্যাফের ভেতরে। ক্যাফেকে এভাবে থামকে দাঁড়িয়ে থাকতে দেখে উর্মি বেশ মৃদু কণ্ঠে শুধালো, কি হলো? ভেতরে যাবেন না? কোনো সমস্যা হয়েছে? কাইয়েব এক চিলতে শুকনো হেসে মাথা নেড়ে বোঝালো, না, কোনো সমস্যা নেই। অতঃপর দুজন একই ক্যাফেতে প্রবেশ করলো। ভেতরে তেমন একটা কোলাহল বা ভিড় নেই। মাত্র 8টা টেবিলে একটাই গিয়ে বসেছে আনায়নারা, আর অন্য টেবিলে একজোড়া দম্পতি তাদের ছোট মেয়েকে নিয়ে ব্যস্ত। কাইয়েব উর্মিকে নিয়ে ভেতরে ঢুকতে চোখাচোখি হয়ে গেল আনাইনার সাথে। কাইয়েবের ধারণা ছিল এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে হয়তো মেয়েটি কিছুটা বিব্রত বোধ করবে, কিন্তু আনাইনার চোখে মুখে তেমন কোনো সংকোচ দেখা গেল না। বরং কাইয়েবকে দেখে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক ধরনের বাঁকা তীর্যক হাসি। উর্মিও আনাইনাকে দেখে বেশ অবাক হলো। এতদিন তার ভেতরে এক প্রকার প্রসন্ন ধারণা ছিল যে আনাইনাই হয়তো কাইয়েফের মনের মানুষ বা গার্লফ্রেন্ড। তাই মনে মনে এক অপরাধবোধের অপরাধী
হয়ে থাকতো সে। কিন্তু আজ আনাইনার এমন খোলামেলা সাজ পোশাক আর চলাচল দেখে সে ভেতরে ভেতরে চরমজন হলো। সে তো মেয়েটিকে ওড়নায় জড়িয়ে মার্জিত পোশাকের গুরুজনদের সামনে আগোদল বিনীত আচরণ করতে দেখে এসেছে। আসুন এখানে বসেন। কাইয়েফের নিচু গলায় ডাকে উর্মি চিন্তা ভাবল। সে মাথা নেড়ে ধীরে পায়ে গিয়ে কাইয়েফের মুখোমুখি একটা টেবিলে বসলো। কাইয়েফ ওয়েটারকে ডেকে খাবারের অর্ডার দিয়ে উর্মির দিকে তাকিয়ে বলল, আপনি বসুন, আমি ওয়াশরুম থেকে একটু আসছি। উর্মি সম্মতি ভঙ্গিতে মাথা নাড়ালো। কাইয়েফ দৃষ্টি সীমানা আড়ালে চলে যাওয়া কাইয়েফ মুহূর্তের মধ্যেই আনায়না এসে দাঁড়ালো উর্মির একদম গা ঘেঁষে। কৃত্রিম এক হাসি মুখে টেনে বলল, হেই, তোমার নামটা কি যেন কি? উর্মি চোখ তুলে আলতো স্বরে বলল, উর্মি। আপনি আনায়না আপু তাই না? হ্যাঁ, বুঝতে পারি। উর্মি বিনীত হেসে বলল, জি অবশ্যই। আনায়নার সঙ্গে তার এক পুরুষ বন্ধুও এগিয়ে এলো। ছেলেটি আর চোখে উর্মিকে এক নজর দেখে বেশ ব্যঙ্গাত্মক সুরে বলল, এই মেয়েটার জন্যই ওই ছেলেটা তোকে রিজেক্ট করলো? আনায়না অত্যন্ত বিরক্তকর মুখে বলল, ও আমাকে রিজেক্ট করতে যাবে কেন? আমরা দুজনেই তো দুজনকে পছন্দ করতাম। এই মালটার মাঝখান থেকে টপকে সব ঝামেলা পাকালো, নয়তো আজ আমি আর কাইয়েপ একসাথে সংসার করতাম। কথা শেষ হতে না হতে ওয়েটার ট্রেতে করে খাবার নিয়ে এলো। উর্মি অপমান আর লজ্জায় মাথা নিচু করে রইল। কথা বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে। আনাইনা আবার খোঁচা মেরে বলে উঠল, তোমার নিজের প্রতি রাগ হয় না? এভাবে একটা ছেলের জীবন বরবাদ করে দিলে, আর এখন আবার তার ঘাড়ে চেপে বাহবা তলিয়ে যাচ্ছ। অবশ্য তোমাদের মতো মেয়েদের তো এটাই স্বভাব, গই গেও অশিক্ষিত আর সুযোগবন্দিনী। ইচ্ছে করে কাইয়েবকে ফাঁদে ফেলে বিয়ে করে এখন খুব সুখের দিন কাটাচ্ছ তাই না? উর্মির জোগাড় চোখে মুহূর্তে নোনা জল টলমল করে উঠল। গলাটা আটকে বুঝে আসছে। প্রতি উত্তরে একটা শব্দ উচ্চারণ করতে পারল না সে। আনাইনার সাথে আসা ছেলেটি চওড়া গলায় ধমকে উঠল, কি হলো, কথা বলছো না কেন? বোবা নাকি তুমি? খাবারও খাচ্ছ না? চামচ দিয়ে খাওয়ার অভ্যাস নেই বুঝি? কথাটা বলে ছেলেটা বিকট শব্দ হেসে উঠল। তার সঙ্গে যোগ দিল আনাইনাও। ওর পরপুরুষের সাথে কথা বলে না। আচমকাই পেছন থেকে ভেসে আসা কাইয়েফের শীতল গম্ভীর কণ্ঠে চমকে উঠল সবাই। এক মুহূর্তে আনাইনার মুখে মেকি হাসি উবড়ে গিয়ে মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঝটপট বসা থেকে উঠে দাঁড়িয়ে সামনে নেওয়া ব্যর্থ চেষ্টা করে বলল, কাইয়েফ কেমন আছেন? বিবাহিত জীবন কেমন কাটাচ্ছেন? কাইয়েফ মৃদু হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ, খুব ভালো। তা আপনারা বোধহয় উর্মির সাথে কিছু বলছিলেন। উর্মি, ওনারা কি বলেছিল আপনাকে? উর্মি আঁতকে উঠে কাইয়েফের দিকে তাকালো। জল ভরা চোখে ভয় স্পষ্ট। এখনই বুঝি বাত ভাঙা কান্না নেমে আসবে তার গালে। কাইয়েফ আর কোনো কথা না বাড়িয়ে শান্ত ভঙ্গিতে উর্মির ঠিক পাশের চেয়ারটা এসে বসলো। তারপর আনানার দিকে চেয়ে স্পষ্ট গলায় বলল, আসলে ও এসব আধুনিক কায়দা কানুনের অভ্যাস তো নয়, তবে সমস্যা নেই, আমি তো পারি। কাইয়েফ নিজের হাত চামচ তুলে নিয়ে কিছুটা পাস্তার উর্মির ঠোঁটের সামনে ধরল। ঝাপসা চোখে বিস্ময় নিয়ে অপলক চেয়ে রইল উর্মি। অতঃপর কাইয়েফ আনাইনার পানে সোজা তাকিয়ে ঠান্ডা গলায় বলল, আপনারা চাইলেই বসতে পারেন। আমি কি আপনাদের জন্য কিছু অর্ডার করব? আনাইনা কোনো মতে নিজের অস্বস্তি ঢাকা দিয়ে কাঠখোট্ট গলায় বলল, নো থ্যাঙ্কস। কথাটা বলে আনাইনা আর তার টেবিলে ফিরল না, দ্রুত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। কাইয়েফ দীর্ঘশ্বাস ফেলে আনাইনার প্রতি তার মনের এতদিন দূরের সম্পর্ক যতটুকু সৌজন্যবোধ বা সম্মান অবশিষ্ট ছিল, এক মুহূর্তে তার তীব্র ঘৃণা আর বিতৃষ্ণা রূপ নিল। মানুষ যে কেবলই বাইরের কৃত্রিম রূপ আর ভণ্ডামির আড়ালে আসল চরিত্রটা লুকিয়ে রাখে, তা বড় জ্বলজ্বলন্ত প্রমাণ পেয়ে গেল সে। কিন্তু আনাড়ারা চলে গেলেও উর্মি থমথমে বিষণ্ণ মুখটা আর স্বাভাবিক হলো না। পুরনো ক্ষতটা যেন আবার নতুন করে দগদগে হয়ে উঠতে বসেছে তার হৃদয়ে। পাপ্পা, দেখো আমি ড্রয়িং করেছি। পাশে বসে শান্ত মনে সারি ভাঁজ করেছে নবনী। দিব্য বানানোর অবাক হওয়ার ভান করে বলল, ওয়াও, কত সুন্দর আর্ট। দিয়ার সঙ্গে সঙ্গে মুখ ভার করে নিশার গলায় বলল, উফ পাপ্পা, তুমি তো এখনো খারাপটা খুলে দেখোনি। দিব্য মৃদু হেসে ফেলল। দিয়া বাধ্য মেয়ের মতো খাতাটা খুলে একটা নির্দিষ্ট পৃষ্ঠায় দিব্য চোখের সামনে তুলে ধরলো। দিব্য মনোযোগ দেওয়ার ভান করে বলল, এখানে কি কি এঁকেছে শুনি। দিয়া ছোট্ট আঙুল ছুঁয়ে ব্যাখ্যা দিল, এই পাপ্পা, এটা আম্মা, মাম্মা, আর এটা দিয়া, আর এই যে পুচকেটা, এটা বেবি।
নবনী ততক্ষণে আগ্রহ নিয়ে পেছনের দিকে ফিরে তাকালো। দিয়া ততক্ষণে খিলখিল করে হেসে হাসছে। দিব্য মেয়ের মাথায় হাত রেখে বলল, সত্যি ভীষণ সুন্দর হয়েছে। দিয়া তো সব সময় বেস্ট। দিয়া বেস্ট আনন্দ পেয়ে হেসে উঠল। নবনী একপাশে বসে একটু অনুযোগের সুরেই বলল, আমাকে দেখালে না যে পাপাকে বেশি ভালোবাসা হচ্ছে, তাই না? দিয়া চোখ বড় বড় করে বলল, মাম্মা তুমি দেখোনি? তোমার কি চোখে দেখতে সমস্যা হচ্ছে নাকি? এই নাও, ভালো করে দেখো। নবনী হেসে মেয়ের হাতে থেকে খাতাটা নিল। কিছুক্ষণ অপলক সেই দিকে চেয়ে থেকে মিষ্টি হেসে বলল, খুব খুব সুন্দর হয়েছে সোনা। থ্যাংক ইউ মাম্মা। একগাল হেসে কথাটা বলেই দিয়া যেভাবে ঝড়ের বেগে এসেছিল ঠিক সেভাবেই দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল। নবনী আবার নিজের কাজে মনোযোগ দিল। তবে তার মুখে অভিব্যক্তি পার করে দিল মনের ভেতর জমে থাকা মেঘ। দিব্য খেয়াল করলো তার মুখটা বেশ ভার হয়ে আছে। কাছে এসে হালকা স্বরে জিজ্ঞেস করলো, তোমার আবার কি হলো? মুখে এত মেঘ কেন? নবনী কোনো জবাব দিল না। চুপচাপ হাত চালিয়ে শাড়ির ভাঁজ করতে লাগলো। দিব্য আর কথা না বাড়িয়ে তাকে আলতো করে টেনে নিজের কোলে বসিয়ে নিল। তারপর কৃত্রিম যন্ত্রণা ফুলিয়ে চোখ মুখ কুঁচকে বলল, উফ, মনে হচ্ছে আজ আমার পাটাই ভেঙে যাবে। নবনী অবাক হয়ে চাইলো, কেন? আসলে মনে হচ্ছে খুব ভারী কোনো বস্তু কোলে তুলে নিয়েছি। কথাটা শোনা মাত্রই নবনীর চোখ দুটো গোল গোল করে তাকালো। ক্ষিপ্ত গলায় বলল, আপনি আমাকে ভারী বলছেন? আপনার কি আমাকে মোটা মনে হচ্ছে? না মানে আমি তো আসলে ওভাবে বলতে চাইনি। তাহলে কি বলেছেন? নবনী চেয়ে রইল। রাগে তার নাকের ডগা ফুলে ফেটে উঠেছে। পাতলা ঠোঁট জোড়াও যেন থরথর করে কাঁপছে। মাতৃত্বের এই বিশেষ সময়টা শরীরের বেশ কিছু পরিবর্তন এসেছে সত্যি, তবে এতে তার সৌন্দর্য কমেনি, রূপ যে দ্বিগুণ উপচে পড়েছে। দিব্য অপলক চোখে স্ত্রীর সে লালচে রূপের দিকে চেয়ে রইল। হালকা হেসে বলল, এত রেগে আছো কেন? আমি তো আজ অফিস থেকে কত তাড়াতাড়ি চলে এলাম। নবনী কিছুক্ষণ নীরব। ও আজকাল আমার কাছে আসতে চায় না। আমি আগ বাড়িয়ে কথা বলে উত্তর দেয় না ঠিকই, কিন্তু নিজে থেকে তো তেমন এসে গল্প করে না। দিব্য আশ্বস্ত করে বল, তুমি অকারণে এত বেশি চিন্তা করো। বারবার দিয়াকে নিয়ে এত ভয় পাওয়ার কেন বলো তো? তুমি ওর মা। ওকে বকা বা শাসন করার সম্পূর্ণ অধিকার তোমার আছে। এটা নিয়ে এত ভাবার কি আছে? নবনী নিচু গলায় বলল, আমি চাই না কেউ। কথা শেষ করার আগে দিব্য নবনীর ঠোঁটে নিজের হাতে তর্জনীয় রেখে থামিয়ে দিল। আমি বাইরের কোনো মানুষের পরোয়া করি না, বুঝতে পেরেছো? আজকের পর থেকে এসব ফালতু বিষয় নিয়ে আর একদম ভাববে না। এখন বলো, কিছু খাবে? নিয়ে আসবো। নবনী ধীরে ধীরে মাথা নাড়ালো। হালকা হেসে বলল, থাক, চলুন বাসার ঘরে যাই। সবার সাথে গিয়ে নাস্তা করব। আর জানেন, উর্মি মেয়েটা কিন্তু অসম্ভব সুন্দর রান্না করে, তবে কেমন যেন সবসময় চুপসে থাকে। আমার মনে হয় ও খুব ভয় পায়। দিব্য নিঃশ্বাস ফেলে বলো, স্বাভাবিক, নতুন পরিবেশে তো কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তবে আমি কাইবকে দেখে সত্যি অবাক হই। ছোটবেলা থেকেই ছেলেটা এত বেশি বুঝদার। সবকিছুতে আগে পরে কি হতে পারে ও আগেই আজ করতে পারে। আমি সত্যি চাই ও যেন খুব সুখী হয়। শুধু কলরবকে নিয়ে যা চিন্তা হয়। নবনী বলো, কেন? ভাইয়া তো এখন নিয়মিত কাজ করছে নাকি কি করছে সেটা অফিসে গেলেই বোঝা যায়। একদিনে কিছু এত এলোমেলো করে রেখেছিল যে আমার গুছিয়ে পারফেক্ট করতে পুরো 8 ঘন্টা লেগেছে। নবনী হেসে বলল, আস্তে আস্তে ঠিক শিখে যাবে। শিখলেই ভালো। আপনারাও অযথা ওর ওপর রাগ করেন। সবাই কি আর এরকম হয়? একটা স্কুলের সব বাচ্চাই তো ফার্স্ট হয় না। তবে চেষ্টা করলে ফার্স্ট বেঞ্চে বাচ্চারাও কিন্তু ফার্স্ট হতে পারে। পারে কিনা বলুন? ভাই একটু অন্যরকম ব্যাস। দিব্য নিঃশ্বাস ফেলে হার মানার ভঙ্গিতে বলল, আমরাই ভুল হয়েছে যে তোমার এই গুণধর ভাইকে নামে কিছু বলেছি। যাওয়ার জীবনেও কিছু বলবো না। ও একদম বিশ্বসেরা। একদিন ও ইলন মার্কসেও ছাড়িয়ে যাবে। কিলন মার্কস হবে। চল এবার নিচে যাই। দিব্যর কথা বলার ধরনের নবনী খিলখিল করে হেসে লুটিয়ে পড়ল স্বামীর বুকে। উর্মি রান্নাঘরে এক মনে কাজ করছিল। কায়েব বরাবরের মতোই সামনে বেসিনের উপর উঠে পা দুলিয়ে বসে আছে। উর্মি আষ্ট আর অস্বস্তি লাগছে, কারণ বসার ঘরে পরিবারে অনেকে উপস্থিত। কায়েবকে এভাবে রান্নাঘরে বসে থাকতে কেউ দেখে ফেললে কি ভাববে? কায়েবের প্রথম নীরবতা ভাঙলো। আপনি আমার সাথে কথা বলছেন না কেন? উর্মি একবার চোখ তুলে চেয়ে আবার তাড়াহুড়ি মাথা নিচু করে নিল। তেমন কিছুই না। আপনি কি আমার উপর রেগে আছেন? উর্মি একটু থেমকে বলল, না তো। আচ্ছা, আপনি যদি আমাকে একটা কথা বলি, আপনি রাখবেন? আমি কতদিন ধরে আপনাকে বলতে চাইছি
কাইয়েব তৎক্ষণাৎ নড়াচড়ে বসে আগ্রহ নিয়ে বলল, অবশ্যই রাখবো, বলুন। উর্মি হাতে কাজ থামিয়ে ধীরে গলায় বলল, আমাকে গ্রামে দিয়ে আসুন। আনাইনা আপু আমাকে সব বলেছে। আপনি বাধ্য হয়ে শুধু পরিস্থিতির চাপে পড়ে আমাকে জোরপূর্বক মেনে নিচ্ছেন। আমি আপনার দিকটাও বুঝতে পারছি। তখন আসলে আবেগে বশে অনেক কিছুই বলে ফেলেছিলাম। আমি গ্রামে ফিরে গেলেও তেমন কিছু বদলাবে না, আগের মতোই থাকবো। কথাটা শোনা মাত্র কাইয়েফের মুখটা গম্ভীর হয়ে গেল। তপ্ত গলায় বলল, মাথা খারাপ হয়ে গেছে আপনার? আপনাকে আমি কিভাবে বিশ্বাস করাবো বলুন তো? আমার সাথে আনাইনার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। আম্মু ওকে আমার জন্য পছন্দ করেছিল, ব্যাস এইটুকুই। আপনি সত্যি আমাকে বিশ্বাস করেন না? উর্মি চমকে উঠে তাকালো। কাইয়েব এতটা আক্ষেপ মাখা গলায় তাকে বিশ্বাস করতে বলেছে। ছেলেটাকে অবিশ্বাস করতে অবশ্য উর্মির মনও সায় দেয় না, কিন্তু চারপাশে পরিস্থিতি তো তাকে দ্বিধা পড়তে বাধ্য করেই। তবে কাইয়েফের কোমল মুখের দিকে তাকিয়ে উর্মির ভেতরে জমে থাকা মেঘ এক নিমিষে কেটে গেল। এ ছেলে আর যাই হোক অন্তত মিথ্যে বলছে না। এত কাচের মতো স্বচ্ছ চোখে চেয়ে কেউ অমন মিথ্যে বানাতে পারে না। উর্মি খুব মৃদুস্বরে বলল, ঠিক আছে। কাইয়েব তাও অস্থির গলায় শুধালো, কি ঠিক আছে? আরে তোর সমস্যাটা কি বলতো? হঠাৎ কলরবের গম গম কণ্ঠে চমকে উঠল কাইয়েব। থমথমে খেয়ে জিজ্ঞেস করলো, কিসের সমস্যা? কলরব চোখ মুখ কুঁচকে মজা করে বলল, উনি এই বাড়িতে আসার পর থেকে দেখছি তুই সারাক্ষণ উনার পেছনে পেছনে ঘুরঘুর করিস। এখন তো দেখছি রান্নাঘরে এসেও বসে আছিস। কিপারের দায়িত্ব পালন করেছিস নাকি? কাইয়ে বিব্রত বোধ করে করলো। বসার বসার ঘর থেকে মৌনিতা হেসে উঠে বলল, আসলে কি জানো ভাইয়া, কাইয়েব ভাইয়া মানে মনে হয় ভয় পায় তার এত ছোটখাটো বউটা যদি এই মস্ত বড় বাড়িতে হারিয়ে যায়, তাই একদম পার্সোনাল সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করেছে আর কি। আলেখা রান্নাঘরে ঢুকতে ঢুকতে হাসতে হাসতে যোগ করলো, বা এমনও তো হতে পারে যে ছেলেটা আমাদের সবাইকে ভয় পাচ্ছে। বাড়িতে দুটো শাশুড়ি, দুটো যায়, একটা ননদ, সবাই মিলে যদি তার একটা বউয়ের ওপর অত্যাচার শুরু করে, আমরা আবার বাংলা সিনেমার দরজার শাশুড়ি কিনা? কাইয়েব অসহায় চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, তাই বলে তোমরা সবাই মিলে এভাবে আমার আমার পিছনে লাগবে? সবাই একসঙ্গে খিলখিল করে হেসে উঠল। উর্মি বিস্ময় সামলাতে না পেরে অবাক চোখে চেয়ে রইল। তার চোখে মুখে তখনও ঘোর। এ বাড়িতে প্রতিটা মানুষ সত্যি কতটা সহজ, আন্তরিক আর কতটা ভালো। কলরব এগিয়ে এসে কাইয়েবের পিঠে সজার একটা চাপড় মেরে হেসে বলল, আরে দুর্বল, তুই এত লজ্জা পাচ্ছিস কেন? তোরই তো বউ। সিকিউরিটি দেওয়ার কি খারাপ কিছু নাকি? প্রয়োজন হলে সারাদিন কোলে নিয়ে ঘুরে বেড়াবি। কার কি? আলেখা তৎক্ষণাৎ কড়া চোখে তাকিয়ে ধমক দিলেন, কলরব, ভাষা সংযত কর। নিজের বউকে যদি সেভাবে রাখতে তাহলে বাড়ি ছেড়ে যেত না। এসেছে জ্ঞান দিতে। আমতা আমতা করে মুহূর্তের মধ্যে একদম চুপসে গেল কলরব। আলেখা আর কথা না বাড়িয়ে রান্নাঘরে ছেড়ে চলে গেলেন। কাইয়েপ এতক্ষণ নিজের হাসি সামলানোর চেষ্টা করেছিল, এবার ঠোঁট টিপে মুচকি হাসতে লাগলো। উর্মিও হেসে ফেল। সবাইকে হাসতে দেখে কলরব বিরক্ত গলায় বলল, হাসুন, আপনিও হাসুন। এমনিতেও তো এই বাড়িতে কারো কাছেই আমার কোনো মান সম্মান অবশিষ্ট নেই। তবে ভেবে কিছুতেই কুল পাচ্ছি না, আমার মায়ের গায়ে তার পুত্রবধূর বাতাস কিভাবে লেগে গেল। কাইয়েব হাসতে হাসতে কলরবকে নিয়ে রান্নাঘর থেকে বের হলো। কলরব হুট করে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসিস মেয়েটাকে? কাইয়েব কনিকে চুপ থেকে বলল, মায়া হয় শুধু। কাইয়েব পুনরায় জিজ্ঞেস করলো, আনাইনার ব্যাপারে কিভাবে জানতিস তুই? খোঁজ নিয়েছিলাম। তোকে কি যার তার হাতে ছাড়তে পারি? ওকে বাড়িতে দেখার দিনই আমার মনে হয়েছিল ওকে আমি আগেও কোথাও দেখেছি। কাইয়েব বলল, কোথায় দেখেছিস? সেটা তো বলা যাবে না, তবে ভাবির পছন্দ হয়েছে ভাই। মন দিয়ে সংসার করো, তোমার সংসার জীবন শান্তির হোক। আসলেই আল্লাহ যা করে ভালোর জন্য করে, কিন্তু আমার সাথে খালি এমন করে। প্রচন্ড চিন্তায় হাত পা হিম হয়ে যাচ্ছে, কাঁপছে নির্জানার। স্পন্দনের শব্দটা যেন সে নিজে নিজে কানে শুনতে পাচ্ছে। তার পরীক্ষা শেষ হয়েছে মাত্র কয়েকদিন হলো। ভেবেছিল আজ অথবা কালকের মধ্যে হয়তো সব সমস্যা মিটিয়ে ফেলবে, কিন্তু গতকাল রাতে একটা ভয়ঙ্কর খবর জানতে পারার পর থেকে তার সমস্ত ভাবনা মোড় ঘুরতে শুরু করেছে। হ্যাঁ, খবরটা নির্জানার কাছে ভয়ঙ্কর বটে। তার উপর একটু আগে আশরাফ তালুকদার সক্রিয় হাজির হয়েছে তাদের বাড়িতে। আর সবচেয়ে আশঙ্কাজনক ব্যাপার হলো, তিনি নাকি সাথে করে নিয়ে এসেছে কলরবের সই করা ডিভোর্স পেপার। সাথে দিব্য আর কলরবও এসেছে।
কুহু জোরপূর্বক তাদের সাথে চলে এসেছে নির্জানার সাথে দেখার পরও বাহানায়। রুমে ঢুকতে নির্জানা হাত চেপে ধরে ব্যাকুল হয়ে শোধালো, তোর ভাই সত্যি সত্যি এটা করেছে কুহু? নির্জানা বিধ্বস্ত মুখোশ প্রাণে চেয়ে কুহুর আভার দিয়ে বলল, আরে না ভাইয়া, এসব কিছুই করেনি। সে তো সকাল সকালে বেশ ফুরফুরে মেজাজে অফিসে একটা কাজে বাইরে যাওয়ার জন্য বের হয়েছে। গতকাল রাতেও তো আমাকে বললো খুব শীঘ্রই তোকে এই বাড়িতে ফিরিয়ে আনবে। আমি অলরেডি ভাইয়াকে কল করে দিয়েছি। নির্জানা যেতে উঠে খুব উগরে দিয়েই বলো, তোর ভাই কি দুধে বাচ্চা? ওকে চকলেটের লোভ দেখিয়ে বলবে ডিভোর্স পেপারে সই করো, আর ও অমনি সই করবে দেবে। ও যা করেছে সব ইচ্ছে করে করেছে। এই কটা দিন হয়তো খুব বিরক্ত হয়ে গেছে আমার উপর। বেশ তো, আমিও সই করে দেবো কাগজটায়, চিরতরে মুক্তি দিয়েই দেবো ওকে। উফ নির্জানা, এসব আজে বাজে কথা বলিস না তো, ভালো লাগছে না একদম। ভাইয়া অনেকটাই দূরে চলে গিয়েছে, তাই ফিরতে সমস্যা দেরি হচ্ছে। তবে এখনই চলে আসবে, দাঁড়া আমি আবার কল দিচ্ছি। কুহু কল দিতে দ্বিতীয় রিংয়ে রিসিভ করা কলরব। এক হাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করছে সে। বেশি গম্ভীর গলায় শুধালো, বল ভাইয়া তুমি কত দূর আছো? কলরব কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। তার গাড়ি ততক্ষণে এসে থামলো নির্জানাদের বাড়ি গেটের ঠিক সামনে। গাড়ি অফ করে হাঁপতে ছাড়া ভঙ্গিতে জিজ্ঞেস করলো, নির্জানা কোথায়? কুহু বলল, আপু তোমার পাশে বসে আছে, ফোন লাউড স্পিকারে দাও। তুমি কিছু বলতে চাইলে বলতে পারো। ফুপি এখনই আপুকে ডিভোর্স পেপারে সই করানোর জন্য নিচে ডেকে নিয়ে চলে যাবে। কলরব ওপাশ থেকে একটু নিস্তব্ধ রইল, তারপর গর্জে উঠল, ও এখনো কাউকে কিছু বলেনি, একবারও স্পষ্ট করে বলেনি যে আমাকে ডিভোর্স দিতে চায়। নির্জানা কড়া গলায় বলল, না বলিনি। বেশ করেছি, তুমি বলেছিলে বুঝি? তা তুমি যদি নাই বলে থাকো তবে ডিভোর্স পেপারে তোমার সই কিভাবে এলো? আর ওই কাগজ নিয়ে মামা আমাদের বাসায় কিভাবে এলো বলো? তোমার মাথা সত্যি সমস্যা আছে তাই না? আমি সই করতে পারি, তুই এটা এত সহজে বিশ্বাস করে নিলি? আর তোকে কে বললো আমি আব্বুকে বারণ করিনি? কুহুকে জিজ্ঞেস কর, যাতে খুশি তাকে জিজ্ঞেস কর। কিন্তু তুই তুই নিজেও এখনো কেন বাড়িতে কোনো কিছু বলিস নাই? তুই সত্যি এখনো চাস না আমাদের ডিভোর্সটা হয়ে যাক, তাই না? নির্জানা জোরে বসে জবাব দিল, হ্যাঁ তুমি আমাকে একদম ঠিক চিনেছো। কুহু চল নিচে, আমি এখনই সই করে দেব। কুহু একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলো, তোমাদের দুজনে কি একসাথে মাথা খারাপ হয়েছে? আমার সময়ও দুজন মিলে ঝগড়া করছো। কলরব দাঁতে দাঁত চেপে বলো, ঠিক আছে করি সই, আমিও আসছি। ওই নকল সাইনটা আসল করব, তবে তার আগে তোর ধোমটাতে একটু সামনে থেকে দেখতে চাই আমি। অসভ্য ফাজিল মেয়ে কোথাকার, এত চড়ে গেলে গলা লাল করে দেবো আজ। কুহু তুই একবার ওদের বাড়ির পেছনে গেটটা খুলে দে তো, আমি পেছন দিয়ে ভেতরে ঢুকছি, সামনে গেটে দাঁড়িয়ে আছি। নির্জানা বলল, বাহ, বাড়ির সামনে দাঁড়িয়ে নাটক করা হচ্ছে? কিসের অপেক্ষা কিসের? সে কি নতুন বর নাকি যে কেউ তাকে গিয়ে বরণ করে তাকে ভেতরে নিয়ে আসবে? কুহু আর কথা না বাড়িয়ে ফোনটা কেটে দিল। যার জন্য পা বাড়াতে নির্জানা চট করে ওর হাত চেপে ধরলো, তারপর মুখটা কাছে এনে কুহুর কানে কিছু একটা বিড়বিড় করে বলল। মাথাটা শুনে কুহুর মুখে মেঘ কেটে গেল, ঠোঁটের কোণে ফুটে উঠলো এক চিলেতে মিষ্টি হাসে। সে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। পেছনে গেটটা খুলে করিডরে কলরব দাঁড়িয়ে থাকতে দেখলো কুহু। ছেলেটার চোখে মুখে অবস্থা রীতিমতো ভয়ানক। উস্কো খুস্কো চুল, কপালে ভাঁজ আর চোখে রাগ। কুহুকে দেখে গট গট করে দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে আড়ালো, কোথায় ওই বেয়াদবটা? ডিভোর্স দেবে আমাকে? কত বড় সাহস! ওকে স ওর টাকা ব্যাপারে আজকে কিডন্যাপ করে নিয়ে সোজা বুড়িগঙ্গায় নদীতে ভাসিয়ে দেব। ওর সব তেরামি ছুটে যাবে। কুহু ব্যস্ত হয়ে কলরবের পটা আঁতলে দাঁড়িয়ে বলো, ভাইয়া তুমি 1 মিনিট এখানে দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করছি। প্লিজ এখন হুট করে ঘরে যেও না, জাস্ট 1 মিনিট। কলরব কিছু একটা বলার আগে কুহু কয়ডা ধরে পাশের ঘরটার দিকে হন হন করে চলে গেল। কলরব নিজের রাগ কোনো মতে চেপে আরো 2 পা এগিয়ে নিয়ে জানার বন্ধ ঘরে দরজা সামনে গিয়ে দাঁড়ালো। কায়েব মুহূর্তের মধ্যে কুহুর হাতে একটা ছোট রুমাল নিয়ে হতদন্ত হয়ে বেরিয়ে এলো। রুমালটা কলরবের দিকে বাড়িয়ে দিয়ে নিচু স্বরে বলল, ভাইয়া এতে অজ্ঞান করার ওষুধ মেশানো আছে, তুমি এটা দিয়ে সোজা ওকে কিডন্যাপ করে নিয়ে কেটে পড়ো। কলরব এক মুহূর্তের জন্য পুরাই তাজ্জব হয়ে গেল, অবাক চোখে চেয়ে বলো, তুই তুই সত্যি বলেছিস কুহু? কুহু গম্ভীরভাবে মাথা নেড়ে বলল, হ্যাঁ, নিজের সেফ আমাকে এত ভালোবাসিস
আমি আজ পর্যন্ত বুঝতে পারিনি আমার সোনা বোন একটা তুই এক হাত দিয়ে কোনোভাবে সরিয়ে দিয়ে মুখ ঠেকালো। এত ওভার অ্যাক্টিং করা নাটক করতে হবে না, যা করার আমি নিয়ে জানার জন্যই করেছি। কোনোরব ঘরের দিকে হাঁটতে হাঁটতে গিরগিট হলো। তা তো বলিনি তোকে কি আর সাধে কাঠি বলি, গিরগিটি বেস্ট কোট কাঠি, পুরো একদম নোট পরিস আদা জুতি তোদের। তবু কিছু একটা বলে পটলা ধমক দেওয়ার আগে কলরব সোজা ধুম করে ঢুকে গেল নির্জনা ঘরে। হুট করে ঘরে কলরবে ঢুকে পড়তে দেখে নির্জনা বসে থাকা নির্জনা এক প্রকার লাফিয়ে উঠে দাঁড়ালো। কিন্তু কলরব তাকে কোথায় কথা মুহূর্তে দেরি না করে নির্জনাকে খুব যত্ন করে কোলে তুলে নিল। কুহু আগে আগে গিয়ে করিডোরের পেছনে গিয়ে পথে ফাঁকা আছে কিনা দেখলো। নিখুঁতভাবে ওদের পেছনে গেট দিয়ে বের করে গাড়ি অব্দি পৌঁছে দিল। অনেকটা সময় পাওয়ার পর যখন আমতাসা ফিরে এলো এবং কুকুর বসার ঘরে একা পেল, তখনই শুরু হলো মূল হাঁটবেল। কুহু নিজেকে সামনে নিয়ে প্রথমবার বেশ সাহসের সাথে বলেছিল যে নির্জনা নিজের ইচ্ছে বাড়ি থেকে চলে গেছে, কিন্তু নওয়াজ চৌধুরী ততক্ষণে পেছনে দরজার সিসিটিভি ফুটেজ চেক করে ফেলেছে। ফুটেজ দেখা মাত্রই একদম তেলে গুনে জ্বলে উঠতে তিনি। এই হচ্ছে আপনার ছেলের নমুনা। দিব্য ফোন করে তোমার ভাইকে, ও যেন এখনই আমার মেয়েকে নিরাপদে ফেরত দিতে যায়, নয়তো আমি পুলিশের খবর দিতে বাধ্য হব। কাব্য হতবাক হয়ে বিড়বিড় হলো, কিন্তু কলরা পেল কীভাবে? ও তো আজ অফিসিয়াল কাজে ঢাকার বাইরে থাকার কথা ছিল। নীরবতা চিরে একটা অপ্রত্যাশিত ঝড়ের মুখোমুখি হলো প্রভু। এই প্রথমবার জীবনে প্রথমবার আশরাফ তালুকদার অত্যন্ত চওড়া মেজাজে সাজার একটা চর বসিয়ে দিল প্রভুর গালে। চরের আকম্বিত আঘাতে থামাতে খেয়ে মেয়েটা কিছু দূরে ছিটকে গিয়ে বলল, আশরাফ তালুকদার কড়া গলায় গর্জে উঠলেন, কোথায় গেছে তোমার ওই কুলাঙ্গার ভাই? বলো। প্রভু সঙ্গে সঙ্গে আগলে ধরে এক পাশে সরিয়ে নিয়ে এলো দিব্য। গাল চেপে ধরে অঝরে কেঁদে ফেলেছে জীবন। নিজের বাবার এমন ভয়ঙ্কর রূপ সে জীবনে কখনো দেখেনি। অমৃত কণ্ঠে বলল, আমি সত্যি জানি না আব্বু। নওয়াজ চৌধুরী তাচ্ছিল্য স্বরে বলে উঠলেন, জানো না মানে কি? তুমি নিজেই তো নিজের ভাইয়ের এই কাণ্ডটা ঘটাতে সাহায্য করেছো। দিব্য বলে, আপনারা প্লিজ একটু শান্ত হন। আমি কথা দিচ্ছি কলরাতকে খুঁজে বের করে নিয়ে আসবো। ওরা কোথায় যে পা যাবে? আপু তুমি এখন বাসায় চলো। নওয়াজ চৌধুরী শীতল কণ্ঠে বলল, মেয়েকে অক্ষত অবস্থায় ফেরত এনে দিতে পারলে আপনার জন্য ভালো, নয়তো আমার সবচেয়ে খারাপ রূপটা আমি দেখাতে বাধ্য হব। নিজের মেয়ের জন্য আমি কি কি করতে পারি সে ধারণা আপনার কারণে। আপনাদের কাছে কাজ সকাল অবধি সময় আছে। এর মধ্যে আমার মেয়েটাকে আমার চোখের সামনে অক্ষত হাসি দেখতে চায়। একদম শুনশান নির্জন জায়গায় দেখে গাড়ি থামলো কলরব। নিয়ে জানা এখনও নিস্তেজ হয়ে পড়ে আছে পাশের সিটটায়। কলরব নিয়ে জানার দিকে এক নজর চেয়ে একটা সিগারেট ধরালো। নিয়ে জানা মুখটা অবশ্যই এতক্ষণ কলরবের ওটার দিকে সুন্দর করে ঢাকা ছিল। এই তোমার শুধরে যাওয়ার নমুনা। সিগারেটটা অত্যন্ত বাইরে গিয়ে খাও। হুট করে পাশ থেকে ভেসে এলো গম্ভীর কণ্ঠে এক ঝাঁটা চমকে উঠলো কলরব। নিয়ে যারা নিজের গায়ের ওপর থেকে কোটাটা পাশে সরিয়ে চোখ মুখ ফুসকে তাকালো। গাড়ির জানালার কাজ বলে একদিক ওদিক তাকিয়ে শুধালো, আমরা এখন ঠিক কোথায় আছি? কলরব সিগারেটে এক টান দিয়ে নির্লিপ্ত গলায় বলো, মঙ্গল গ্রহে। জীবনে প্রথম হানিমুন বলে কথা। নিয়ে জানা কপাল সামান্য টিপে বলো, হয়তো মজা খারাপ করো না তো, একটু পানি দাও তো আমাকে। আমি কি তোর বাপের চাকর নাকি? আমাকে হুট করে এখানে নিয়ে এলে কেন? ডিভোর্সের ভূত নামাতে। নিজেরা কথা না বাড়ে চুপ করে রইল। গাড়ির ড্রাইভিং সিটে পাশ থেকে নিজের পানির বোতলটা খুঁজে বের করতে যেতেই কলরব সা মেরে সেটা ওর হাত থেকে কেড়ে নিল। তারপর দু মুছড়ে গাড়ি খোলা জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলো দিল বোতলটা। নিজান অবাক হয়ে চেঁচিয়ে উঠলো, মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে তোমার, এটা কি করলে? হ্যাঁ। কলরব হাতে ধরা অর্ধেক সিগারেটটা বাইরে ছুঁড়ে ফেলে সোজা ঝুঁকে নিয়ে জানার একদম মুখোমুখি। এক হাত শক্ত করে ওর এক গাল রেখে দাঁতে দাঁত পিষে গাঢ় গলায় বলল, হ্যাঁ মাথা খারাপ হয়ে গেছে। কথাটা তোমার তেমন করেছি। নিয়ে জানা প্রতিবাদে কিছু একটা বলতে গেলেও কলরবের চোখে অতল দৃষ্টিতে আটকে গিয়ে থমকে গেলেন। এক দৃষ্টিতে ওর মুখটা খুঁচিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো কলরব। এই চেনা মুখটা এত কাছ থেকে দেখার জন্য কতগুলো নিঘুত রাত ছটফট করে এসে এই কয়েকটা দিনে মেয়েটার চেহারাটা ভেঙে গেছে, শুকিয়ে গেছে যেন। কলরব কষ্ট
ফসফসে গলায় বিড়বিড় করলো, তোর অত বড় লোক বাপ তোকে ঠিক মতো খেতেও দেয়নি। চেহারাটা এমন হাল বানিয়েছিস কেন? একদম তো ঠাকুমার ঝুলি ওই শাকচুনির মতোই লাগছে। এই অবস্থা তোর বাপের আবার অন্য কোনো বড় লোক ঘরে তোকে বছিয়ে দিত কীভাবে? বিচ্ছেদের বিরহের কারণ আমার কথা ভাবলি ভাবিসনি কেন? কি মনেও পড়েছিল তাই না? নিজানা অবশ্য কোনো রকম জবাব দেওয়ার সুযোগটুকু পেল না। তার আগেই কলরব উষ্ণ অষ্ট ওরা শক্ত করে আঁকড়ে দিল ওর কোমরের ঠোঁট। কিন্তু পরক্ষণে নিজানা কলরবের ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কলার জানালার বাইরে মুখ সরিয়ে দিয়ে গড় গড় করে বমি করে দিল। কলরব মুহূর্তে যেন পুরোপুরি হতভম্ব হয়ে গেল। তার আগুনি করে গাড়ি থেকে নেমে গাড়ির ব্যাকপার্ট থেকে নতুন একটা পানির বোতল নিয়ে নিজানা হাতে ধরিয়ে দিল। নিজানা হাঁপাতে হাঁপাতে পানি দিয়ে কুলকুলি করে জোর জোর করে শ্বাস নিতে লাগলো। কলরব পিঠে হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বলল, ঠিক আছিস তো? আচমকা এভাবে বমি করছিস কেন? নিজানা ওকে সজোরে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। একদম দূরে সরো তুমি। গা থেকে সিগারেটের বিশ্রী গন্ধ আসছে। বমি কেন করছো? শখ হয়েছে তাই শখ করে বমি করছো? তোর তো আবার দুনিয়ায় যত বিচিত্র সব শখ। কলরবের এমন বোকার নির্লিপ্ত ব্যবহার সহ্য হলো না নির্জানা। বুকের ভেতর সব অভিমান উঠলে গিয়ে বললো, আমাকে কষ্ট দিতে কেন এখানে নিয়ে এসেছো? আমি শাকচুনি, আমি রক্তচোষা, আমি এক মুহূর্তে আর থাকতে চাই না তোমার সাথে। আমাকে এখনই বাড়িতে দিয়ে এসো। তুমি যা চাও আমি সোজা সেটাই দেবো। কলরব থমকে জিজ্ঞেস করো, কী দিবি? ডিভোর্স? কলরব তীর্য হেসে বলো, সে তো তুমি এমনিতেও দিতিস। নির্জানা এক হাত দিয়ে নিজের কপাল চেপে ধরলো। তুমি আমাকে বিন্দুমাত্র বিশ্বাস করো না তাই না? কলরব রূপ গড়ায় বলো, তোকে কীভাবে বিশ্বাস করবো বল? আমি যদি ঠিক সময়ে আজ না আসতাম তুই ঠিকই ওই ডিভোর্স পেপারে সই করে দিতিস। তারপর বাপের মতো টাকাওয়ালা কাউকে বিয়ে করতিস। নির্জানার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। দাঁতে দাঁত চেপে বলো, তাহলে পেটে তাকে কী করতাম? তুমি না প্লিজ একটু চুপ করো কলরব, নয়তো আমি সত্যি তোমাকে গাড়ি থেকে লাথি মেরে ফেলে দেবো। আমার ভীষণ মেজাজ খারাপ করছে এখন। কলরবের যেন এক সেকেন্ডে পুরোপুরি হ্যাং হয়ে গেল। থমকে গেল তার চারপাশের পৃথিবী। মস্তিষ্কের শিরায় উপশিরাইগুলো যেন কাজ করা বন্ধ করে দিল। পুরো কথাটা মূল অর্থ কিছুটা আটকে সবিময়ে কেঁপে উঠল তার কণ্ঠ। নির্জানা হাত দুটো বুকে বেঁধে চোখ বুজে বলল, হ্যাঁ, তোমার কি মনে হয় তুমি একাই আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছো? আমি নিজের ইচ্ছে করে কিডন্যাপ হয়ে তোমার সাথে পালিয়ে এসেছি। তোমার রক্ত, তোমার অস্তিত্ব নিজের শরীর বেরিয়ে আমি তোমাকে কোনোদিনও ডিভোর্স দিতে পারতাম না। বলো কীভাবে ভাবলে তুমি এটা? কলরব, আমি তোমাকে ভালোবাসি। কতটা ভালোবাসি তোমাকে সেটা কিভাবে বোঝালে তুমি বুঝবে? কলরব তোতলাতে বলবে, এক মিনিট একটু চুপ পারতো। আমাকে পুরো জিনিসটা আগে হজম করতে দে। আমার অংশ মানে আমাদের সন্তান। কলরবের চোখে মুখে উপচে পড়েছে তীব্র বিস্ময়। নির্জানার শান্ত স্নিগ্ধ চোখে ওর এই ব্যাকুল রূপটা দেখে চলেছে। কলরব পাগলের মতো অস্থির হয়ে কখনো নিজের মাথায় ঘন চুলে হাত বুলাচ্ছে, আবার কখনো গালে হাত দিচ্ছে। নির্জানা আচমকায় খিলখিল করে হেসে ওঠার ইচ্ছে হলো, কিন্তু অনেক কষ্টে নিজের হাসিটা চেপে সামনে রাখলো সে। সত্যি এমন একটা অদ্ভুত নির্জন রাস্তা দাঁড়িয়ে এত ঝড়ের মাঝেও যে এসে কলরবে তার জীবনের সেরা খবরটা দেবে তা সে স্বপ্নেও ভাবেনি। কিডন্যাপ হওয়ার নাটক করতে গিয়ে কখন ঘুমিয়ে পড়েছিল কে জানে। ঘুম ভেঙে গাড়ি থামাতে এখন কোথায় আছো তারা? আচমকা নিয়ে যেন একটা হাত টেনে নিয়ে নিজের হাত মাথার ওপর রাখলো কলরব। খানিকটা আচমকায় চমকে উঠলো। কলরব কাঁপা কণ্ঠে বলল, সত্যি করে বল নির্জানা, এটা সত্যি আমার বাচ্চা? মানে তুই একদম ভুলভাল বলিসনি। আমি বলতে চাইছি তোর পেটে সত্যি বাচ্চা আছে, মানে আমার তোর পেটে বেড়ে উঠছে। তুই সত্যি প্রেগনেন্ট আমার জন্য? মানে একদম সত্যি তো? নির্জানা বিরক্ত গলায় বললো, এক কথা কয়বার বলবে? বললাম তো হ্যাঁ। কলরব কয়েক সেকেন্ড একদম নিস্তব্ধ হয়ে রইল। তারপর আচমকায় গাড়ির ভেতরে লাফিয়ে উঠলো। হাত পা ছুঁড়ে ছোট বাচ্চাদের মতো চিৎকার করে উঠলো, ইয়ে। জীবনে প্রথমবার আমি একদম সঠিক সময়ে পারফেক্ট কাজটা করেছি। হ্যাঁ, এবার কি করবে তোমার টাকা বাপ? হ্যাঁ শালা, আমি আমার বাচ্চা দুজনে মিলে উনার মাথায় যেন কয়টা অবশিষ্ট চুল আছে সব উপড়ে ফেলবে। বাচ্চা নিয়ে প্রতিশোধ নেব। টুকলি শ্বশুর, এবার আপনি সে। নির্জানার সঙ্গে অগ্নিদৃশ্যে তাকাতে কলরবে
অতি উচ্ছ্বাস একটু যেন ধামা চাপা পড়লো। সে তোতলাতে তোতলাতে নিজেকে সামনে নিয়ে বলল, মানে আমি বলতে চাইছি এবার তো আর কেউ ঝামেলা করবে না, তাই না? লিজানা মুখ একপাশে ফিরিয়ে বিরস গলায় বলল, জানি না তুমি সত্যি খুব খুশি হয়েছে কেন? আমি কি ডুকরে ডুকরে কান্নাকাটি করার উচিত ছিল? আমার এই মুহূর্তে ঠিক কেমন অনুভূতি হচ্ছে তোকে আমি কিভাবে বোঝাবো লিজানা। দাঁড়া, আমি 5 মিনিটের জন্য বাইরে থেকে একটু হেঁটে আসি। আমার একটু হাঁটা চলা করার দরকার, নয়তো হজম হবে না। দিস ইজ আ ভেরি বিগ নিউজ। কিন্তু এটা হুট করে হলো কীভাবে বলতো? কথাটা শেষ সঙ্গে সঙ্গে আমাদের লিজানা গরম চোখ চাইলো। করার পর এক মুহূর্তে সেখানে দাঁড়ালো না। খিলখিল করে হাসতে হাসতে তাড়াহুড়ি করে গাড়ির দরজা খুলে সোজা বাইরে নেমে গেল। সেই দিন কায়েব বাড়ি ফিরে বেশ রাত করে। উর্মি ঘরে বসেছিল। তাকে দেখা মাত্র বোঝা গেল কায়েব ভীষণ বিধ্বস্ত। সেভাবে তেমন কোনো কথা বলল না সে। ফোনটা খুলে আনা রেখা নিঃশব্দে চলে গেল ওয়াশরুমে। হাত মুখ ধুয়ে বের হলো উর্মি। নরম কণ্ঠে শোধালো, আপনার খাবারটা কি ঘরে নিয়ে আসবো? কায়েব ল্যাপটপে হাতে নিয়ে বিছানায় গিয়ে বসে সংক্ষেপে বলল, এখন একদম খেতে ইচ্ছে করছে না। উর্মি আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে বিছানার এক কোণে বসলো। কায়েব ল্যাপটপে স্ক্রিনে একদম কী যেন করছে। উর্মি এক হাতে গাল ফেলে দিয়ে ওর দিকে অপলক চেয়ে রইল। কটা দিন যেন সত্যি কোনো অলৌকিক স্বপ্নের মতো কেটেছে তার কাছে। এখনও যেন কোনো কেমন রঙিন ঘরের মতো ঠেকলো। তাকাতে তাকাতে উর্মি খেয়াল করলো কায়েব বারবার নিজের এক হাত দিয়ে কপালে তার রক টিপছে। কিছুটা অস্বস্তি নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কি খুব মাথা ব্যথা করছে? কায়েব স্ক্রিন থেকে মুখ তুলে চেয়ে বলল, হ্যাঁ, আজ রাতে কাজ করাটা খুব বেশি জরুরি। কায়েব মাথা নেড়ে বোঝালো, না, তেমন কোনো জরুরি কাজ নয়। উর্মির কথা না বাড়িলে বিছানা থেকে উঠে সোজা ড্রেসিং টেবিল থেকে মলমের কৌটাটা নিয়ে এলো। কায়েব নীরব চোখে পুরো বিষয়টা খেয়াল করলো। সে নিজে থেকে ল্যাপটপ পাশে সরিয়ে রেখে জায়গা করে দিল। উর্মি বিছানায় পা তুলে বসতে পর মুহূর্তে কায়েব একদম সহজ ভঙ্গিতে ওর কোলে মাথা রেখে শুয়ে পড়লো। আকম্পিত এই সান্নিধ্য শিউরে উঠে মেয়েটা নাজুক শরীর রক্তে শিরশির করে উঠল। এক অচেনা অনুভূতি। কায়েব চোখ দুটো বুঝে নিয়েছিল। তার মুখে ক্লান্তির ছাপ। উর্মি ঠোঁটের করে ফুটে উঠল এক চিলেতে মিহি হাসি। আলতো হাতে কপালে মলম ঘষে মেসেজ করতে করতে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো? কায়েব চোখ না খুলে গম্ভীর স্বরে বলল, আপনি কিছু বলার আগে বারবার এভাবে অনুমতি কেন নেন? যা খুশি বলতে পারেন, এভরিথিং। আপনি কি কোনো বিষয় নিয়ে খুব চিন্তিত? কায়েবের বন্ধ চোখের পাতা দুটো থমকে গেল। মেয়েটা এত সহজে টের পেল কীভাবে? এ ঘরে আসার আগে সত্যি বলতে মাঝহার সাথে দেখা হয়েছিল তার। কলরবের বিষয়টা শুনেছেন। তার উপরে মাঝহার রাগ এখনও কমেনি। তিনি বারবার সতর্ক করেছে, ইদানিং তিনি কায়েবের সাথে ঠিক করে কথা বলছে না। কায়েবের কাছে তার মা শুধুই মা নয়, একদম বন্ধুর মতো। তাই মায়ের এই নীরব দূরত্ব তাকে ভেতর থেকে ভীষণ পীড়া দিচ্ছে। তাকে এভাবে নিস্তব্ধ হয়ে যেতে দেখে উর্মি অনুতপ্ত কণ্ঠে আবার বলল, ভুল কিছু বলে ফেললাম? কায়েব মৃদু হেসে বলল, আরে না, আসলে অফিসের আজকাল বেশ কেস যাচ্ছে আর কি। কলরব বিষয়টা নিশ্চিত শুনেছে। হাস্যকর নয়, ছেলেটা পুরো পাগল। এই বিষয়টা এখন চিহ্নিত বানিয়ে দিয়েছে। উর্মি শুধু মৃদু হাসল। বেশ কিছুক্ষণ ভারী নীরবতার পর কায়েব নিজের চোখ খুলে বলল, আপনি খেয়েছেন? উর্মি ধীরে ধীরে মাথা নেড়ে বোঝালো সে খায়নি। কায়েব চমকে শুধালো, কেন খাননি? আপনাকে রেখে একা একা খায় কী করে? কায়েব দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনার খিদে পায়নি? নাস্তা খেয়েছিলাম। কায়েব কোল থেকে মাথা তুলে সোজা হয়ে বসলো। উর্মি বিছানা থেকে নেমে খাবারের দিকে যেতে উদ্যত হাতে কায়েব চট করে ওর একটা হাত শক্ত করে ধরে বলল, কোথাও যাচ্ছেন? আপনার জন্য খাবার নিয়ে আসতে একদম প্রয়োজন নেই। উর্মি অবাক হয়ে তাকালো। কায়েব স্থির দৃষ্টিতে চেয়েছিল, বিধায় মুহূর্তে দুজনের চার চোখ আটকে গেল একসাথে। উর্মি আষ্ট হয়ে দৃষ্টি সরিয়ে নেওয়ার আগে অনুভব করলো একটা উষ্ণ ওর শক্ত হাত শাড়িভাগ ভেদ করে তার হৃদয় স্পর্শ করেছে। সেই সাথে নিজের খুব কাছে একদম ঘাড়ের নিকট করে তপ্ত নিঃশ্বাস ওঠানামা কেঁপে উঠল রমণীর সর্বাঙ্গ। কর্ণের ঠিক নিকট গাঢ় হয়ে ভেসে এলো কায়েবের নিচু গলা, আমুক লেগে আছে আমার উপর, আর আমি আর সহ্য করতে পারছি না। উনি অবুঝ চোখে চাইল। বুকটা এত জোরে ধরপড় করছে যে এমন হৃৎস্পন্দনে এখনই পাজা ভেঙে বাইরে চলে আসবে। নিজেকে সামলে নিয়ে জড়ানো গলা বলে, দেখুন, ওনাকে যেভাবে হোক খুশি করতে হবে। উর্মি স্বপ্ন ভেগ দিলে বলো, আমি
চেষ্টা করছি তো বিষয়টা একটু কঠিন। আমি একটা খুব সহজ উপায় জানতে পেরেছি কি কায়েব নিজের হাতের তালুতে স্পষ্ট অনুভব করতে পারলো মেয়েটার মৃদু কাঁপুনি। নিজের ভেতরে প্রত্যন্তর হাসিটা আড়াল করে একদম কাছে গিয়ে বলল তার ছোট ছেলের ঘরে একটা নাতি কিংবা নাতি এলে সব অভিমান এক নিমিষে ঠিক হয়ে যাবে। কথাটা গভীর ভয়াত্মক বুঝতে মুহূর্তকাল সময় লাগলো মেয়েটার। পরক্ষণে লাজুক গলায় দুটো আরও নলিময় রক্তিম আভায় ভরে উঠল। কায়েব ক্ষান্ত হলো না, কানের লতিতে ঠোঁট ছুঁয়ে মৃদুস্বরে বলো আপনার মতামত কি বলতে পারেন, অনুমতি চাইছি। পুরোপুরি দিশাহারা হয়ে পড়লো মেয়েটা। কায়েবের তপ্ত অশ্রু ছোঁয়ায় কানে লাগতে যেন তার রন্ধে রন্ধে আগুনের শিহরণ বয়ে যাচ্ছে। লজ্জার আবেশে নিজেকে সামলাতে না পেরে পেছনের দিকে ঘুরে একবারে সোজা আসতে পেলো ছেলেটার চওড়া বুকের উপর। ব্যাস, এই অনাবিক আত্মসমর্পণে বোধহয় সব প্রশ্নের চূড়ান্ত উত্তর পেয়ে গেল কায়েব। এক নিমিষে বুঝে নিল তার অর্ধাঙ্গীন নীরব সম্মতি ও গোপন ইশারা। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। গল্প এই অবলয় চলবে।